হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাসের পার্ট 2 থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন WBSSC, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা, এছাড়াও সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, মৃচ্ছকটিকম নাটকটির রচয়িতা কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, শূদ্রক। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এটি একটি ধ্রুপদী সংস্কৃত নাটক, যা প্রাচীন ভারতের সাধারণ মানুষের জীবন নিয়ে লেখা। পরের প্রশ্ন কি রয়েছে, আলেকজান্ডার কত খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেছিলেন? তো এই 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, 326 খ্রিস্টপূর্ব। এর সাথে সাথে তোমরা মনে রাখবে তিনি খাইবার পাস হয়ে ভারতে প্রবেশ করেন এবং ঝিলামির যুদ্ধে রাজা পুরুকে পরাজিত করেন। তো কোন ভারতে প্রবেশ করেছিল কোন পাস দিয়ে? খাইবার পাস দিয়ে তিনি ভারতে প্রবেশ করেছিলেন এবং ঝিলামের যুদ্ধে রাজা পুরুকে পরাজিত করেন। পরের প্রশ্ন কি রয়েছে? 3 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের রাজত্বকালে তার রাজধানী কোথায় ছিল? তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, কনৌজ। এর সাথে সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন তিনি প্রথমে থানেশ্বরের রাজা ছিলেন, পরে তার রাজধানী কনৌজে স্থানান্তরিত করেন। পরের প্রশ্ন কি রয়েছে, হর্ষচরিত গ্রন্থটি কার রচনা? তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, বাণভট্ট। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন বাণভট্ট ছিলেন রাজা হর্ষবর্ধনের সভাকবি, তিনি বিখ্যাত উপন্যাস কাদম্বরী লিখেছিলেন। পরের প্রশ্ন কি রয়েছে? 5 নম্বর প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, গোপাল। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন বাংলার অরাজকতা বা মৎস্যন্যায় দূর করতে প্রজারা তাকে রাজা হিসেবে নির্বাচিত করেন। পরের প্রশ্ন কি রয়েছে? 6 নম্বর প্রশ্ন, কোন বিখ্যাত মন্দিরটি রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণের আমলে নির্মিত হয়েছিল? এই 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, ইলোরার কৈলাস মন্দির। এর সাথে মনে রাখবে এটি একটি আস্ত পাহাড় কেটে তৈরি করা বিশাল আকার এক শিলা মন্দির। পরের প্রশ্ন কি রয়েছে, সিন্ধু সভ্যতার বাড়িগুলি মূলত কি দিয়ে তৈরি ছিল? তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, পোড়া ইট। এর সাথে সাথে তোমরা মনে রাখবে রোদে পোড়ানো বা চুল্লিতে পোড়ানো ইটের ব্যবহার সিন্ধু সভ্যতার এক অনন্য বৈশিষ্ট্য ছিল। পরে 8 নম্বর প্রশ্ন কি রয়েছে, গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ বা দেহত্যাগ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, কুশীনগরে। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন কি 80 বছর বয়সে উত্তরপ্রদেশের কুশীনগরে বুদ্ধদেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তো কত বছর বয়সে? 80 বছর বয়সে উত্তরপ্রদেশের কুশীনগরে বুদ্ধদেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। পরের প্রশ্ন কি রয়েছে, দক্ষিণ ভারতের সঙ্গম সাহিত্যের প্রধান ভাষা কি ছিল? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, তামিল। এর সাথে সাথে তোমরা মনে রাখবে মাদুরাই শহরে অনুষ্ঠিত 3টি সাহিত্যিক সম্মেলনে এই সাহিত্যগুলি সংকলিত হয়েছিল। পরের প্রশ্ন কি রয়েছে, বিক্রমাদিত্য উপাধি ছাড়াও দ্বিতীয় চন্দ্রগুপ্তের আর কি উপাধি ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, শকারী। এর সাথে তোমরা মনে রাখবে তিনি শক রাজাদের পরাজিত ও উচ্ছেদ করার জন্য শকারী উপাধি নিয়েছিলেন। পরের প্রশ্ন কি রয়েছে? 11 নম্বর প্রশ্ন, বিক্রমশিলা মহাবিহার বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ধর্মপাল। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এর সাথে তোমরা মনে রাখবে এটি নালন্দার মতো প্রাচীন ভারতের একটি প্রধান শিক্ষা ও বৌদ্ধ গবেষণা কেন্দ্র ছিল। পরের প্রশ্ন কি রয়েছে,
শকাব্দ প্রবর্তনের সময় থেকে বর্তমান সাল বের করতে হলে কত বছর বিয়োগ করতে হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি 78 বছর। এর সাথে সাথে তোমরা মনে রাখবে কনিষ্ক 78 খ্রিস্টাব্দের এই ক্যালেন্ডার শুরু করেন, যা ভারতের জাতীয় ক্যালেন্ডার। পরের প্রশ্ন কি রয়েছে, ইন্ডিকা, এই ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে মেগাস্থানিস, আর তিনি কোন গ্রিক রাজার দূত ছিলেন? তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটি হবে চারটি অপশনের মধ্যে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি সেলুকাস নিকেটর। এর সাথে মনে রাখবে তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় দীর্ঘদিন অবস্থান করেছিলেন। 14 নম্বর প্রশ্ন কি রয়েছে, কোন প্রাচীন ভারতীয় শাসক তার জীবনের শেষ দিকে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন? তো এই 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য। এর সাথে আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন তিনি জৈন গুরু ভদ্রবাহুর কাছে দীক্ষা নিয়ে কর্ণাটকের শ্রবণ বেলগোলায় দেহত্যাগ করেন। পরের প্রশ্ন কি রয়েছে, 15 নম্বর প্রশ্ন, অষ্টাধ্যায়ী নামক প্রাচীন ব্যাকরণ গ্রন্থটি কার লেখা? তো এই 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের চারটি অপশনের মধ্যে অপশন বি পানিনি। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন এটি সংস্কৃত ভাষায় প্রথম এবং সর্বশ্রেষ্ঠ ব্যাকরণ বই হিসেবে পরিচিত। তো এই প্রশ্নের সাথে সাথে এক্সট্রা পয়েন্টগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো তোমরা এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে। পরে 16 নম্বর প্রশ্ন কি রয়েছে, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান উপাস্য পুরুষ দেবতা কে ছিলেন? তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পশুপতি শিব। এর সাথে তোমরা মনে রাখবে খনন কার্যে পাওয়া একটি শিল মোহরে এই যোগী মূর্তির সন্ধান পাওয়া গিয়েছিল। 17 নম্বর প্রশ্ন কি রয়েছে, বেদ শব্দের আক্ষরিক অর্থ কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি জ্ঞান। এর সাথে তোমরা মনে রাখবে বিদ, বিদ ধাতু থেকে বেদ শব্দটির উৎপত্তি হয়েছে, যার অর্থ হলো জানা বা জ্ঞান। এখানে তোমরা মনে রাখবে বেদ শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে, না বিদ ধাতু থেকে। পরের প্রশ্ন কি রয়েছে, 18 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন স্থানটি মৃতের স্তূপ নামে পরিচিত? তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি মহেঞ্জোদারো। এর পাশাপাশি আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন সিন্ধি ভাষায় মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো মৃতের স্তূপ। 19 নম্বর প্রশ্ন কি রয়েছে, ঋগ্বেদের কোন মণ্ডলে বিখ্যাত গায়ত্রী মন্ত্র পাওয়া যায়? তো খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই প্রশ্নটি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি তৃতীয়, ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে বিখ্যাত গায়ত্রী মন্ত্রটি পাওয়া যায়। এর সাথে তোমরা মনে রাখবে এটি ঋষি বিশ্বামিত্র দ্বারা রচিত এবং সবিত্রী বা সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়। 20 নম্বর প্রশ্ন কি রয়েছে, বিখ্যাত সোমনাথ মন্দির কে লুণ্ঠন ও ধ্বংস করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি সুলতান মাহমুদ। এর সাথে তোমরা মনে রাখবে গজনির সুলতান মাহমুদ মোট 17 বার ভারত আক্রমণ করেন, প্রভূত সম্পদ লুণ্ঠন করেন। পরের প্রশ্ন কি রয়েছে, আইহোল প্রশস্তির রচয়িতা রবিকীর্তি কোন রাজার সভাকবি ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি দ্বিতীয় পুলকেশী। এর সাথে সাথে মনে রাখবে বাতাপির চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন এই দ্বিতীয় পুলকেশী। 22 নম্বর প্রশ্ন কি রয়েছে, গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি শ্রীগুপ্ত। এর সাথে সাথে তোমরা মনে রাখবে শ্রীগুপ্ত এই রাজবংশের সূচনা করলেও প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন প্রথম স্বাধীন ও শক্তিশালী রাজা। তাহলে গুপ্ত বংশের স্বাধীন ও শক্তিশালী রাজা কে ছিলেন, না প্রথম চন্দ্রগুপ্ত। পরের প্রশ্ন কি রয়েছে, মহাভারত মহাকাব্যটি কার দ্বারা রচিত বলে মানা হয়? তো 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি বেদব্যাস।
এর সাথে তোমরা মনে রাখবে এটি বিশ্বের বৃহত্তম মহাকাব্য, যার মূল নাম ছিল জয় সংহিতা। তো এই মূল নামটিও তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন কি রয়েছে 24 নম্বর প্রশ্ন, আলেকজান্ডার ও রাজা পুরুর মধ্যে হিদাসপিসের যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, বিতস্তা বা ঝিলাম নদীর তীরে। এর সাথে মনে রাখবে এই যুদ্ধে আলেকজান্ডার জয়ী হলেও রাজা পুরুর বীরত্বে মুগ্ধ হয়ে তার রাজ্য ফিরিয়ে দেন। পরের প্রশ্ন কি রয়েছে 25 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, ঋষভনাথ। এর পাশাপাশি আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন ঋষভনাথ বা আদিনাথকে জৈন ধর্মের আদি প্রবর্তক বলা হয়। পরের প্রশ্ন কি রয়েছে 26 নম্বর প্রশ্ন, বুদ্ধচরিত নামক বুদ্ধের জীবনটি কার লেখা? তো এই 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, অশ্ব ঘোষের লেখা। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করবে, যেমন তিনি রাজা কনিষ্কের সভাকবি ছিলেন। তাহলে অশ্ব ঘোষ কে ছিলেন? না, রাজা কনিষ্কের সভাকবি ছিলেন। পরের প্রশ্ন কি রয়েছে, বৈদিক যুগের কর বা ট্যাক্স সংগ্রহকারী অধিকারীকে কি বলা হতো? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভাগদূত। এর সাথে তোমরা মনে রাখবে রাজস্ব ব্যবস্থার তদারকি করাই ছিল তার প্রধান দায়িত্ব। পরের প্রশ্ন কি রয়েছে, রামচরিতমানস কে রচনা করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, তুলসীদাস। এর সাথে তোমরা মনে রাখবে রামচরিত লিখেছিলেন সন্ধ্যাকর নন্দী, আর রামচরিত মানসের কথা যদি বলা হয় সেটা হয়ে যাবে তুলসীদাস। এই রামচরিত মানস আর রামচরিত এই দুটোর মধ্যে একটু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী, আর রামচরিত মানস যদি বলা হয় তখন হয়ে যাবে তুলসীদাস। পরের প্রশ্ন কি রয়েছে 29 নম্বর প্রশ্ন, কোন চীনা পর্যটক নালন্দা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ ও শিক্ষকতা দুইই করেছিলেন? তো এই 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, হিউয়েন সাং। এর সাথে মনে রাখবে তিনি হর্ষবর্ধনের আমলে ভারতে প্রায় 15 বছর কাটিয়েছিলেন। 30 নম্বর প্রশ্ন কি রয়েছে, প্রাচীন ভারতের কোন লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো? 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, খরোষ্ঠী। এর সাথে মনে রাখবে এই লিপিটি মূলত উত্তর পশ্চিম ভারতে প্রচলিত ছিল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।